গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প ডাকাতের মা, রচনা সতীনাথ ভাদুড়ী। আগে সে ছিল ডাকাতের বউ। সৌখীর বাপ মরে যাবার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে? রাত বিরাতে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে? টকটক করে দুবার টোকার শব্দ, থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। তিনবারের পর আরো একবার হলে বুঝতে হবে যে সৌখী নিজে বাড়ি ফিরল। ছেলের আবার কড়া হুকুম, তখনই দরজা খুলবে না হুট করে। খবরদার, 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবে, তারপর দরজা খুলবে। আরো কত রকমের টোকা মারবার রকম ফের আছে। কতবার হয়েছে, কতবার বদলেছে। দুনিয়ায় বিশ্বাস করব কাকে? পুলিশকে ঠেকানো যায়, কিন্তু দলের কারো মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল। দিনকালই পড়েছে অন্যরকম। সৌখীর বাপের মুখে শোনা যে সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে জিভ কেটে ফেলেছিল, পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়ে। আর আজকাল দেখো, সৌখী জেলে গিয়েছে আজ 5 বছর। প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত, 3 বছর থেকে আর দেয় না। এ কি কখনো হতে পারত আগেকার কালে? নেই অন্যায়, কর্তব্য, কর্তব্যের পাটি কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে? সৌখীর ভাব কতবার জেলে গিয়েছে। সৌখীরও এর আগে 2 বার কয়েদ হয়েছে। কখনো তো দলের লোক এর আগে এমন ব্যবহার করেনি। মাস না যেতেই হাতে টাকা এসে পৌঁছেছে, কখনো বা আগাম 3-4 মাসের একসঙ্গে। কিন্তু এবার দেখো তো কাণ্ড, একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কিনা তা একবার উঁকি মেরে দেখলো না দলের লোক। আগের বৌমার শরীরটা ছিল ভালো, সৌখীর এবারকার বউটা রোগা রোগা। তার উপর ছেলে হবার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর। সৌখী যখন এবার ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে। হ্যাঁ, নাতিটার বয়স 4-5 বছর হলো। ভয় কি কি কপাল নিয়ে এসেছিল! যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে, দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তুকারি করতে সাহস করেনি কোনোদিন, তারই কিনা দুবেলা ভাত জোটে না। হায় রে কপাল! এ বৌমা যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে। আমি বুড়ো মানুষ, কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে 2টো খই মুড়ি বেঁচে আসি, তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত। সাথে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো? তাছাড়া গয়লা বাড়ির মেয়ে, ঝিঁচা করে কাজও তো আমরা করতে পারি না, করলেই বা রাখতকে। সৌখীর মা বউকে কি কেউ বিশ্বাস পায়? নইলে আমার কি ইচ্ছে করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি? বেয়াইয়ের 2টো মোষ আছে, তবু বউ নাতিটার পেটে একটু একটু দুধ পড়ছে। ওদের শরীরে দরকার দুধের। আর বছরখানেক বাদেই তো সৌখী ছাড়া পাবে। তখন বউকে নিয়ে এসে রূপোর গয়না দিয়ে মুড়ে দেবে। দেখিয়ে দেবো পাড়ার লোকদের যে সৌখীর মায়ের নাতি পথের ভিখারি নয়। আসতে দাও না সৌখীকে। দলের ওই বদলোকগুলোকেও ঠান্ডা করতে হবে। আমি বলি, এসব একল সেরে লোকদের দলে না নিলেই হয়। ওরা কি ডাকাত নামের যুগী? চোর, ছিঁচকে চোর। ওই যেটা টাকা দিতে আসতো সেটা চেহারা দেখেছ? তালপাতার সেপাই, থুত নিচে 2 গাছা দাড়ি, কালিঝুলি মাখ আর মশাল হাতেই না। ওই রোগ পটকাকে দেখে কেউ ভয় পাবে কসমিন কালে? ঘুম আর আসতে চায় না। রোজ রাতেই এই অবস্থা। মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালেই ঘুম হয় না শীতের দিনে। একবার সৌখী কোথা হতে রাত দুপুরে ফিরে এসে টোকার সাড়া না পেয়ে কি মার মেরেছিল মাকে।
বলে দিয়েছিল যে ফের যদি কোনোদিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেব। বাপের বেটা, তাই মেজা যেমন করা। আপাদ মস্তক কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমলেও একটা বকুনি দেবার লোক পর্যন্ত নেই বাড়িতে, গেল 5 বছরের মধ্যে। এ কি কম দুঃখের কথা। ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে শোয়নি 5 বছরের মধ্যে। বাইরে নোনা আতা গাছতলায় শুকনো পাতার উপর একটু খড়খড় করে শব্দ হলো। গন্ধগোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধহয়। কি খেতে যে এরা আসে বোঝা দেয়। বুড়ো হয়ে শীত বেড়েছে, আগে একখান কম্বলে কেমন দিব্যি চলে যেত। এ কম্বলখানা হয়েছ অনেককালের পুরনো। এর আগের বার সৌখী জেল থেকে এনেছিল, সে কি আজকের কথা। কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসাব করতে গিয়ে বাধা পড়ে। টকটক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো। টিকটিকির ঢাক বোধ হয়। হাতি পাঁকে পড়লে ব্যাঙেও লাথি মারে। টিকটিকিটা শুদ্ধ খুনসুরি আরম্ভ করেছে মজা দেখার জন্য। করে নে। টকটক করে আবার দরজায় 2টো টোকা পড়ল। না, তাহলে টিকটিকি না তো। আওয়াজটা খমখমে টিনের কপাটের উপর টোকা মারবার শব্দ। বুড়ি উঠে বসে। ঘর গরম করার জন্য সে আগুন করেছিল মেঝেতে, সেটা কখন নিভে গিয়েছে, কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরো জমাট করে তুলেছে। এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সৌখীর মায়ের কথা? আবার দরজায় 2টো টোকা পড়ল। আর সন্দেহ নেই, অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মধ্যে একটু উত্তেজনা এনেছে। তবু বলা যায় না কে না কে। সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করল। লোকটাও বোধহয় কপাটের ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে। বাইরেও ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না। বেরির গন্ধ নাকে আসছে। আবার টোকা পড়ল 2টো, এবার একেবারে কানের কাছে। এই টোকা পড়বার কথা ছিল না। অবাক কাণ্ড। তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি, পুলিশের লোকটোক নয় তো। টোকা মারবার নিয়ম কানুনগুলো হয়তো ভালো জানে না। সৌখী ছাড়া পাবার যে এখনো বহু দেরি। নিশ্চয়ই পুলিশের লোক। তবে তুমি যেই হও, টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব, তারপর অন্য কথা। কথা বলতে হবে সাবধানে, দলের কারো নাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজান্তে। হঠাৎ মনে পড়ল হুড়কো খুলবার আগে 10 বার নিঃশ্বাস ফেলবার কথা। মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না, তা গুনবে কি? বুকের মধ্যে ধরাস ধরাস করছে। বুড়ি তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। কে? দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে। ঘর যে একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঢুকে কি করে? কে? সৌখী? তুই? আমি ভাবি কে না কে। বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে। এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল। জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে, বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারত বাড়িতে অনায়াসে, কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনসুরি হচ্ছিল এতক্ষণ। এই আনন্দ আর রাখবার জায়গা নেই। লাট সাহেব জেল দেখতে গিয়েছিল, আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল। খুশি আর কি, এর জমাদার সাহেবকে টাকা খাইয়েছিলুম, সেই সুপারিশ করে দিয়েছিল জেলা বাবুর কাছে, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। আচ্ছা তুই কপিটা জ্বাল তো আগে, তারপর সব কথা হবে। দরকারের চাইতে জোরে কথাগুলো বলল সৌখী, যাতে ঘরের অন্য সকলেও শুনতে পায়। তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করবার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে। বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের। চুলে বেশ পাক ধরেছে এবার, তাই বাপের মুখের আদল ধরা পড়ছে ছেলের মুখে। রোগা রোগা লাগছে যেন। সৌখীটার তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয়, তবে এবার কেন হলো? ছেলের চোখের চাউনি ঘরের দূর দেয়াল পর্যন্ত কি যেন খুঁজছে। কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না। হ্যাঁ রে, জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না।
জিজ্ঞাসা করে, এদের কাউকে দেখছি না? প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল। জানা কথা যে জিজ্ঞাসা করবেই, তবু বউ বাপের বাড়ি গিয়েছে। হঠাৎ বাপের বাড়ি? এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে, এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চাই না। মরদের রাগ শুনেই এখন হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে। নাতি আর বউয়ের শরীর খারাপের কথা এখনই বলে কাজ নেই। ছেলে ছেলে করে মরে সৌখী। আগের বউটা ছেলে পিলে হয়নি, এ বউয়ের ওই একটি তো টিম টিম করছে। তার শরীরে খারাপ কথা শুনলে হয়তো সৌখী এখানে আর একদিনও থাকবে না। এতদিন পর এলো, একদিনও কাছে রাখতে পারবো না। খেয়ে দিয়ে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক এক দিন, তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে। কেন, মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও? না না, তাই কি বলছি নাকি? অপ্রতিভের চেয়ে হতাশ হয়েছে বেশি সৌধি। তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গেছে মুহূর্তের মধ্যে। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে, তাই শুনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমোবে না। সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই সে যাবে শ্বশুর বাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে। একথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না, নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। মা কত কি বলে চলেছে, এতক্ষণে শেষের কথাটা কানে গেল। নে, হাত ধুয়ে নে। না না, আমি খেয়ে এসেছি। এই রাত করে আর তোকে রাঁধতে বসতে হবে না। না, রাঁধছে কে? খইমুড়ি আছে, খেয়ে নে। তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না। ব্যবসার পুঁজি খইমুড়িগুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল মার গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে। ওখানে আমাকে দে। আপত্তি ঠেলে সৌখী নিজের গায়ের নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আর আসতে চায় না। পা কিছুতেই গরম হয় না। রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে। সৌখীর নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে। এতদিন পর ছেলে বাড়ি এলো, কোথায় নিশ্চিন্ত হবে তা নয়, সৌখীকে কি খেতে দেবে কাল সকালে সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। আজকের রাতটা না হয় বিক্রির খইমুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল। যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছে করছে, তাহলে আর উপায় ছিল না সব কথা না বলে। আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সৌখীটা। কতকাল হয়তো জেলে খেতে পাইনি। আলু, চাল, সর্ষের তেল সবই কিনতে হবে। অত পয়সা পাবো কোথায়? ভোরে উঠে কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন তবে রেঁধে দেব? কাছারির ঘড়িতে 2টো বাজল। ভেবে কুলকিনেরা পাওয়া যায় না। মনে পড়ল যে পেশকার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে। আজ যখন মুড়ি বেচতে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে। বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরুলো ঘর থেকে। মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূরে নয়। পাঁচিল সেদিন 1.5 উঁচু পর্যন্ত গাঁথা হয়েছে। মাটি আর ভাঙা ইটের পাহাড় নিচে পড়ে থাকায় সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধা হলো না। বাড়ি নিশুতি। অন্ধকারে কি কোথায় আছে ঠাউর করা শক্ত। বারান্দার দোরগোড়ায় গুছিয়ে রাখা হয়েছে পেশকার সাহেবের খড়ম জোড়া আর জল ভরা ঘটি, ভোরে উঠেই দরকার লাগবে বলে। ভয়ে বুড়ি উঠোনের আর কোথায় কি আছে হাতড়ে হাতড়ে খুঁজবার চেষ্টা করল না। ঘটিটা তুলে নিয়ে পাঁচিল টপকে বাইরে বেরিয়ে এলো নিঃশব্দে। জলটুকু পর্যন্ত ফেলেনি। এখন রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলেও কেউ সন্দেহ করবে না। এদেশে লোটা বিনা সংসার অচল। দিনে বার কয়েক লোটা না মাজলে মাতাদিন পেশকারের হাত নিষ্পিস করে। সেই জন্য হুলস্থুল পড়ে গেল তার বাড়িতে সকালবেলায়। খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে লোটা হলো বাড়ির লক্ষ্মী, এখনই আর একটি কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনতে হলে। কর্তার মেজাজ তখন তিরিক্ষে হয়ে আছে চোরের উপর রাগে। বাজে বাবা করো না, তোমাদের তো কেবল এই আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশকে দিলে জেল পর্যন্ত হতে পারে, সে খবর রাখো। আইন চঞ্চু মাতাদিন আরো অনেক ঝাঁঝালো কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানায় খবর দেবার জন্য। ফিরতি মুখো
তিনি এলেন বাসনের দোকানে। নানা রকম ঘটি দেখালো দোকানদার, কিন্তু পছন্দসই কিছুতেই পাওয়া যায় না। পেশকার সাহেব বড় খুঁতখুঁতে লোটা সম্বন্ধে। তিনি চান খুঁড়ো দেয়া লোটা। বুঝলে কিনা, এই এত বড় সাইজের, মুখ হওয়া চাই বেশ ফাঁদালো, যাতে বেশ হৃষ্টপুষ্ট মেয়ে মানুষের এতখানি মোটার উপর কাকন সদ্য হাত অনায়াসে ঢোকানো যায় ভেতরটা মাজবার জন্য। দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, পুরনো হলে চলবে? নামই পুরনো, সস্তায় পাবেন, 2.5 টাকায়। পুরনো বাসনও বিক্রি হয় নাকি এখানে? দেখি। ঘটি দেখেই তার খটকা লাগলো। পকেট থেকে চশমা জোড়া বার করে নাকের ডগায় বসালেন। খুঁড়োর নিচে ঠিক সেই তারা আঁকা, আর সন্দেহ নেই। মাতাদিন পেশকার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারের টুটি চেপে ধরেন। বল, এলোটা কোথেকে পেলি? দিনে করিস দোকানদারি আর রাতে 12 শীতকাটি নিয়ে? একেবারে হই হই রই রই কাণ্ড। দোকানে লোক জড়ো হয়ে গেল। দোকানদার বলে যে সে কিনেছে এই ঘটি নগদ 14 আনা পয়সা গুনে সুখীর মায়ের কাছ থেকে এই কিছুক্ষণ মাত্র আগে। 14 আনা এই ঘটি পাওয়া যায়? চোরাই মাল জেনেই কিনেছিস? চোরাই মাল রাখবার ধারা জানিস? পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে দারোগাকে ডেকে আনবার জন্যে। চোর ধরা পড়বার পর দারোগা সাহেবের কাজে আর ঢিলেমি নেই। তখনই সাইকেল এসে হাজির। সব ব্যাপার শুনে তিনি সদল বলে সৌখীর বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন। সৌখীর মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে। ছেলে তখনও ওঠেনি বিছানা ছেড়ে। অনেক কাল জেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে। নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করার জন্য সৌখী মনে মনে ঠিক করেছে যে বেলা 12টার আগে সে কিছুতেই আজ বিছানা ছেড়ে উঠবে না। দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে। পুলিশ দেখে ভয় পাবার লোক সে নয়। এর আগে কতবার সময়ে অসময়ে পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে। কিন্তু আজ যে ব্যাপার অন্য। মাতাদিন পেশকার আর বাসনওয়ালা যে পুলিশের সঙ্গে রয়েছে। তার যে ধারণা ছিল বাসনওয়ালারা পুরনো বাসনগুলোকে রংচং দিয়ে নতুনের মতো না করে বিক্রি করে না। 5-7 বছর আগে পুলিশ একবার ভোর রাত্রে তাদের বাড়ি ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে। তখন তো মাথা হেঁট হয়নি তার। ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের পেশা, সে তো মরদের কাজ, গর্বের জিনিস। জেলে যাওয়া সেক্ষেত্রে দুরদৃষ্ট মাত্র, তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু এই যে চুরি, ছিচকে চুরির কাজ, শেষকালে লজ্জায় সৌখীর মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে। দারোগা সাহেব জিজ্ঞাসা করলেন তাকে, তুই এই লোটা আজ বাজারের বাসনের দোকানে 14 আনা বিক্রি করেছিস? কোনো জবাব বেরোল না বুড়ির মুখ দিয়ে। শুধু একবার ছেলের দিকে তাকিয়ে সে মাথা হেঁট করে নিল। এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা। 14 আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘটি চুরি করল। কেন মা তাকে বলল না? এতদিন তার ডিউটি ছিল জেলখানার গুদামে। জেলের ঠিকাদারদের কাছ থেকে সে 90 টাকা রোজগার করে এনেছে। এখনো সেই টাকা তার কোমরের বটুয়ায় ঝুলছে। মা তার কাছে থেকে চেয়ে নিল না কেন? মেয়ে মানুষের আর কত আক্কেল হবে? হয়তো ঘরদোরের দিকে তাকিয়ে এক নজরেই সংসারের দৈন্যদশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার। বুঝে নিজে থেকেই মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল। কিন্তু সে সময় পেল কই? রাতে এসে শুয়েছে, এতক্ষণ তো বিছানা ছেড়ে ওঠেইনি। শেষ পর্যন্ত লোটা চুরি। জেলের মধ্যে ওইসব ছিঁচকে কদুচোরদের সঙ্গে সে যে পারতপক্ষে কথা বলেনি কোনো দিন। ডাকাতরা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে। এ কথা তো মায়ের অজানা নয়। কদুচোরদের যে মাত্র 2 মাস 3 মাসের সাজা হয়। মা কি জানে না যে? এই আমার কথা উত্তর দিচ্ছিস না কেন? বল, জবাব দে। বুড়ি নির্বাক। দারোগাবাবুর প্রশ্ন কানে গেল কিনা সে কথা বোঝাও যায় না তার মুখ দেখে। আর থাকতে পারল না সৌখী। দারোগা সাহেব, মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে। বিজ্ঞ দারোগাবাবু তার অনুচরদের দিকে বিজয়ীর দৃষ্টি হেনে ভাব দেখাতে চাইলেন যে এত বেলা পর্যন্ত সৌখীকে ঘুমোতে দেখে এ তিনি আগেই বুঝেছিলেন। শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাচ্ছিলেন এতক্ষণ। এইবার সৌখীর মা ভেঙে পড়ল। ছেলের নামে কলঙ্ক এনেছে সে। না না দারোগা সাহেব, সৌখী করেনি, আমি করেছি। ওকে ছেড়ে দিন দারোগা সাহেব। এখনো যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি ওর। দারোগাবাবুর পায়ের উপর মাথা কুটছে বুড়ি।
কিন্তু তিনি বাসনওয়ালা কিংবা ওই বুড়িটাকে নিয়ে মাথা ঘামাতে চান না। তার দরকার আসল অপরাধীকে নিয়ে। সৌখী যাবার সময় কোমর থেকে বাটুয়াটা বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার উপর। মা তখনও মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে। উনুনে আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে।